বন্ধুরা, ভূগোল ও পরিবেশে তোমাদের স্বাগত। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয় হলো প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণ। এর আগের ভিডিওতে আমরা ঘনীভবন বা কনডেনসেশন সম্বন্ধে জেনেছিলাম। সেই ভিডিওটা আগে দেখে নিতে হবে, কারণ এটা হচ্ছে জলবায়ু, তোমাদের যে চ্যাপ্টার আছে জলবায়ু, তার পার্ট বি এর ভিডিও। পার্ট এতে আমরা ওই ঘনীভবন বা কনডেনসেশন সম্বন্ধে আলোচনা করেছিলাম। তো ওই ভিডিওটির লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা ওটা দেখে নেবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো আজকে আমরা আলোচনা করব প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণ। তো সবার প্রথমে আমাদের জেনে নেওয়া উচিত যে অধঃক্ষেপণ কাকে বলে। অধঃক্ষেপণ হলো বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘে পরিণত হওয়ার পর পৃথিবী পৃষ্ঠে তা তরল বা কঠিন আকারে পতিত হওয়া। একে বৃষ্টিপাত বা তুষারপাত বা শিলাবৃষ্টি ইত্যাদি রূপে দেখা যায়। সহজ ভাষায় বৃষ্টিপাত, তুষারপাত ইত্যাদিই হলো অধঃক্ষেপণ। আরও বিস্তারিতভাবে জানতে গেলে অধঃক্ষেপণ হলো বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে। এই মেঘের জলকণাগুলি একত্রিত হয়ে বড় হতে থাকে এবং মাধ্যাকর্ষণের টানে তা পৃথিবীর দিকে পতিত হয়, মানে ভূপৃষ্ঠের ওপর পড়ে। এই পতিত হওয়া জলীয় পদার্থই হলো অধঃক্ষেপণ। বৃষ্টি, তুষারপাত, শিলাবৃষ্টি, তুষারকণা, গুড়ি গুড়ি বৃষ্টি মানে ড্রিজেল, এইগুলো হচ্ছে অধঃক্ষেপণের বিভিন্ন রূপ। এবার এই অধঃক্ষেপণ যে তৈরি হচ্ছে, এটার সৃষ্টির নানান তত্ত্ব আছে। সেই তত্ত্বগুলোকে সাধারণত দুটো ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রাচীন তত্ত্ব এবং অপরটি হচ্ছে আধুনিক তত্ত্ব বা বর্তমান তত্ত্ব। তো এবার প্রাচীন তত্ত্ব সম্বন্ধে প্রথমে একটু ধারণা করা যাক, মানে জেনে নেওয়া যাক। প্রাচীন তত্ত্বটা কি হচ্ছে? মেঘ এবং জলকণার তড়িৎ আকর্ষণ বল সংক্রান্ত তত্ত্ব। কি হয় এখানে? উচ্চ বায়ুমণ্ডলে বিভিন্ন আকৃতির মেঘ, জলকণার অবস্থান এগুলো লক্ষ্য করা যায়। এদের তড়িতাহিত আকর্ষণ বল লক্ষ্য করা যায়, মানে এদের তড়িৎ আকর্ষণ বল থাকে। এর মধ্যে বৃহৎ আকৃতির মেঘ জলকণার তড়িৎ আকর্ষণ বল স্বাভাবিকভাবেই বেশি হবে এবং ক্ষুদ্র আকৃতির স্বাভাবিকভাবে এই তড়িৎ আকর্ষণ বল কম হবে। ফলে এই বৃহৎ আকৃতির তড়িৎ আকর্ষণ বল যুক্ত মেঘের জলকণা যেগুলো আছে, সেগুলো ক্ষুদ্র কণাগুলোকে, মানে যেগুলোর তড়িৎ আকর্ষণ বল কম হবে, তো সেই ক্ষুদ্র কণাগুলোকে গ্রাস করে এবং আকারে আরও বৃদ্ধি পেতে থাকে এবং বৃষ্টিবিন্দুর সৃষ্টি হয়। তবে এই তত্ত্বের আবার সমালোচনাও আছে, দুর্বলতার দিক আছে। যেমন, তবে মেঘ জলকণার মধ্যে দূরত্ব এতটাই বেশি যে এদেরকে যুক্ত করার জন্য উল্লেখিত তড়িৎ আকর্ষণ বল যথেষ্ট নয়। এছাড়াও এই কণাগুলির আকৃতি এতটাই ক্ষুদ্র যে এদের মধ্যে তড়িৎ আকর্ষণ বলের সৃষ্টি হওয়ার সম্ভাবনাও খুবই কম, মানে এরা অণু হিসাবে থাকে, সেই কারণে জলীয় বাষ্প কণা হিসাবে থাকে, সেই জন্য এদের মানে আয়তন বা আকৃতি এতটাই কম যে তড়িৎ আকর্ষণ বল সৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এছাড়া আরও একটা ব্যাখ্যা হচ্ছে উষ্ণ এবং শীতল জলকণার মধ্যে বাষ্পচাপের পার্থক্য সংক্রান্ত তত্ত্ব। তো এই তত্ত্বে কি বলা হয়? বায়ু প্রবাহের কারণে বিভিন্ন উষ্ণতার জলকণাকে পরস্পরের কাছাকাছি আসে। ফলে উষ্ণ জলকণা ও শীতল জলকণা পরস্পরের কাছাকাছি আসলে উষ্ণ জলকণা বাষ্পীভূত হয়ে শীতল জলকণার দ্বারা আকৃষ্ট হয়। মানে যে জলকণার মধ্যে উষ্ণতা বেশি থাকে তা স্বাভাবিকভাবে বাষ্পীভূততে পরিণত হবে। বাষ্পীভূত পরিণত হওয়ার ফলে সেটা কি হয়? শীতল কণার দিকে আকর্ষিত হয়। আকর্ষণ ঘটার ফলে বিশালাকার জলকণার সৃষ্টি হয়। ফলে তার বাতাসে ভেসে থাকতে পারে না এবং বৃষ্টিরূপে পতিত হয়। একদল আবহবিজ্ঞানীদের মতে এই তত্ত্ব গ্রহণযোগ্য হলেও কিছু বিজ্ঞানী মহলে এটি গ্রহণযোগ্য নয়, এই রকম টাইপেরই এই তত্ত্বের সমালোচনা লক্ষ্য করা যায়। নেক্সট আসছে ঘনীভবন কেন্দ্রাণুর আয়তন সম্বন্ধীয় তত্ত্ব। ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আকাশে ঘনীভবন কেন্দ্রগুলির সৃষ্টি হয়। কেন্দ্রাণু মানে যে ঘনীভবনের ফলে ছোট ছোট কেন্দ্র বিন্দুর সৃষ্টি হয়, সেটা এর আগের ভিডিওতে অর্থাৎ ওই ঘনীভবন বা কনডেনসেশনের ভিডিওতে বলে দেওয়া ছিল এইগুলো কাকে বলে। তোমরা এই কেন্দ্রাণু কাকে বলে সেটা ওই ভিডিওতে ভালোভাবে পেয়ে যাবে। ফলে অপেক্ষাকৃত বড় ঘনীভবন কেন্দ্রাণুকে কেন্দ্র করে বৃষ্টিবিন্দুগুলোর বিকাশ লাভ করছে। দুর্বলতা কি লক্ষ্য করা যাচ্ছে? পরবর্তীকালে দেখা যাচ্ছে যে কেন্দ্রাণুগুলির আয়তন যতই বৃদ্ধি পায় বৃষ্টিবিন্দুর বিকাশ ততই বাধা পায়। মানে এটা পরবর্তীকালে দেখা গেল যে এই কেন্দ্রাণুগুলোর আয়তন যত বৃদ্ধি পাচ্ছে, বৃষ্টিবিন্দুর সৃষ্টি হওয়ার বদলে সেটার অন্তত মানে তা বেশিভাবে বাধা পাচ্ছে আর কি।
তো এইগুলো হচ্ছে সাধারণত প্রাচীন তত্ত্ব। এবারে আসছি আমরা আধুনিক তত্ত্ব। আধুনিক তত্ত্বের মধ্যে সবার প্রথমে আসে বরফের কেলাস তত্ত্ব। এটা কে করেন? প্রথমে আলফ্রেড ওয়েগনার, টর বার্জেরন এবং ওয়াল্টার ফিন্ডিসন মানে এই তত্ত্বের অবতারণা করলো। মূল প্রবক্তা হলেন টর বার্জেরন এবং ওয়াল্টার ফিন্ডিসন। তো এরা কারা? টর বার্জেরন এই তত্ত্বের আবিষ্কর্তা হলো। পরবর্তীকালে ওয়াল্টার ফিন্ডিসন তিনি এই তত্ত্বকে আবার পুনরায় বিকশিত করেন, কিছু অদল বদল করেন করে এবং এটাকে সেই রূপ দেন যাতে এই তত্ত্ব আরও বেশি গ্রহণযোগ্য বলে মনে হবে। সেই জন্য এই দুজনকেই বেশিভাবে এই তত্ত্বের মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ধরে নেওয়া হয়, মানে মূল বক্তা হিসাবে বা প্রবক্তা হিসাবে ধরে নেওয়া হয়। তাই এই তত্ত্বের আর এক নাম হলো বার্জেরন এবং ফিন্ডিসন তত্ত্ব। তো এই তত্ত্ব তৈরি হওয়ার আগে প্রথমে আমাদের কিছু শর্ত বলে দিয়েছিলেন। সেই শর্তগুলো কি কি হবে? মেঘে একই সাথে জলবিন্দু মানে সুপার কুলড ওয়াটার ড্রপলেট এবং বরফকণা মানে আইস ক্রিস্টালস থাকতে হবে। এই ধরনের মেঘকে মিশ্র মেঘ বা মিশ্র ক্লাউড বলা হয়। মেঘের অভ্যন্তরের তাপমাত্রা অবশ্যই হিমাঙ্কের নিচে হতে হবে, যেমন সাব জিরো টেম্পারেচার হতে হবে, যাতে কি হয় বরফকণাগুলি তৈরি হতে পারে। বায়ুমণ্ডলের অধিক উচ্চতায় মেঘের অবস্থান থাকা দরকার। মেঘের নিচের অংশটি শিশিরাঙ্গ তাপমাত্রার কাছাকাছি অবস্থান করতে হবে। এই চারটি শর্তের কথা বার্জেরন এবং ফিন্ডেসন বলে দিয়েছিলেন। এবার এই শর্তের ওপর নির্ভর করেই বাদবাকি তত্ত্বটা আলোচনা হয়েছে। এই তত্ত্বে দুটি বিশেষ বৈশিষ্ট্যের ওপর মানে বিকাশ লাভ করেছে। মানে এই তত্ত্বটি দুটি প্রধান বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে। যেটা প্রথমত কি হচ্ছে, মেঘে থাকা জলবিন্দু 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জমাটবদ্ধ হয় না। এমনকি জলবিন্দুগুলি -40 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস যেটা বলো 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা না পৌঁছানো পর্যন্ত বরফে পরিণত হয় না। তার মানে এগুলো সুপার কুলড ওয়াটার হিসাবে, ওয়াটার ড্রপ হিসাবে থাকে। 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ফ্রিজিং পয়েন্টের তাপমাত্রার নিম্নে এই তরল জলবিন্দুকে সুপার কুলড ওয়াটার ড্রপ বলা হয়। এই সুপার কুলড ওয়াটার ড্রপ গুলি যখন বাতাসে ভাসমান বরফকুচির সংস্পর্শে আসে তখন জমাটবদ্ধ হয়। মানে এই যে ঠান্ডা শীতল জলগুলো যখন বরফের সংস্পর্শে আসছে তখন সেগুলোকে জমাটবদ্ধ করে দেয় এবং এই জমাটবদ্ধ বরফকুচিগুলিকেই ফ্রিজিং নিউক্লিয়াই বলা হয়। দেখো পাশের ছবিটা, আমি বলার সাথে সাথে পাশের ছবিটা দেখলে বুঝতে পারবে। যেমন দেখো বাম দিকে যে জলবিন্দুটা আছে এই জলবিন্দুটা অত্যন্ত কি হচ্ছে সুপার কুলড নিউক্লিয়াই ওয়াটার ড্রপ বা সুপার কুলড ওয়াটার ড্রপ। তো এই ওয়াটার ড্রপ থেকে জলকণাগুলি কি হচ্ছে এই ফ্রিজিং যে বরফগুলো আছে মানে মানে তোমার ফ্রিজিং যে নিউক্লিয়াইগুলো আছে সেই ফ্রিজিং নিউক্লিয়াইয়ের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে এগুলো কি হচ্ছে বরফে পরিণত হচ্ছে। এই জমাটবদ্ধ বরফকুচিগুলিকে ফ্রিজিং নিউক্লিয়াই বলা হচ্ছে। এই ফ্রিজিং নিউক্লিয়াইগুলির পরিমাণ বায়ুমণ্ডলে খুবই কম লক্ষ্য করা যায় এবং তাপমাত্রা -10 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার কম হলে এগুলি সক্রিয় হয়ে ওঠে। বার্জেরনের মতে এই 0 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড বা মানে -10 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার কম তাপমাত্রায় জলবিন্দুগুলি বরফকুচি একত্রিত অবস্থায় অবস্থান করে। মানে 0 থেকে 10 ডিগ্রির মধ্যেই বরফকুচিগুলো অবস্থান করছে এবং এই বরফকুচি বা ফ্রিজিং নিউক্লিয়াইগুলি পরবর্তীকালে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করছে। সেখানে আমরা দ্বিতীয়ত যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা পড়লে বুঝতে পারবো। দ্বিতীয় স্তরে বলা হচ্ছে সম্পৃক্ত বায়ুর চাপে জলের থেকে বরফের উপর কম হয়। মানে সম্পৃক্ত বায়ুর চাপ সেটা জল যেটা থাকে তার থেকে বরফের উপর কম হবে। এবং অন্যভাবে বললে যে বায়ু জলের পরিপ্রেক্ষিতে সম্পৃক্ত সেই বায়ু বরফের পরিপ্রেক্ষিতে অসম্পৃক্ত হতে পারে। ঠিক আছে, মানে আমরা সম্পৃক্ত বায়ু কাকে বলছি? ধরো একটা বোতল নেওয়া গেল, বোতলে 100% জল ধরার ক্ষমতা আছে কিন্তু তাতে দেখা যাচ্ছে অর্ধেক জল আছে কিন্তু অর্ধেক আর জল নেই, যে এইটাকে সম্পৃক্ত বা স্যাচুরেটেড বলা হয় না। যদি কোনো নির্দিষ্ট উপাদানে 100% জল ধারণ ক্ষমতা থাকে এবং তাতে যদি 100% জল ধারণ থাকে মানে জল যদি তাতে ভর্তি থাকে তখন তাকে বলা হয় সম্পৃক্ত। সেই রকমই জলের পরিপ্রেক্ষিতে সেটা সম্পৃক্ত হলেও বরফের পরিপ্রেক্ষিতে সেটা সম্পৃক্ত নয়, মানে ওই অর্ধেক জলহীন এরকম টাইপের। তো মানে সুপার স্যাচুরেটেড বা এরকম অসম্পৃক্ত বা অতি সম্পৃক্ত হতে পারে। মানে অতি সুপার স্যাচুরেটেড, মানে সুপার স্যাচুরেটেড কথার মানে হচ্ছে অতিপৃক্ত বা অতি সম্পৃক্ত সেটা হতে পারে।
তাহলে এই লাইনটা আরেকবার বলছি, যে বায়ু জলের পরিপ্রেক্ষিতে সম্পৃক্ত সেই বায়ু বরফের পরিপ্রেক্ষিতে অতি সম্পৃক্ত, মানে সুপার স্যাচুরেটেড। যখন বায়ুর তাপমাত্রা -5 ডিগ্রি সি এর থেকে -25 ডিগ্রি সি হয়, তখন জলবিন্দুগুলি অতি সম্পৃক্ত হয়ে যায়, মানে অতিপৃক্ত হয়ে যায়। মানে ধরো যদি একটা বোতলে 100% জল ধরার ক্ষমতা থাকে, তাতে যদি আমরা 110% জল কোনোভাবে ধরাতে পারি, তাহলে সেটা সুপার স্যাচুরেটেড হয়ে যায়, অতি সম্পৃক্ত। তাই মেঘের মধ্যে তখন জলবিন্দু ও বরফকুচি একত্রিত অবস্থায় অবস্থান করে, তখন জলবিন্দু বাষ্পীভূত হয়, ফলে যে জলীয় বাষ্প উৎপন্ন হয় তা বরফকুচিতে সঞ্চিত হয়। এইভাবে বরফকুচিগুলি দ্রুত বৃদ্ধি পায়। আবার এই বরফকুচিগুলি আয়তনে ভারী হয়ে নিচে পতিত হতে থাকে, তখন অন্যান্য জলবিন্দুগুলি এই বরফকুচির সাথে যুক্ত হতে থাকে। এইভাবে বরফকুচিগুলি বৃহৎ আকৃতি বা স্নোফ্লেক্স ধারণ করতে থাকে এবং ক্রমশ নিচের দিকে নামতে থাকে। দেখো পাশের ছবিটি থেকে তোমরা বুঝতে পারছো, যখন নিম্ন মানের, মানে এই যে বরফ কণাগুলো যখন নিম্নমান, মানে যেখানে টেম্পারেচার কমে যাচ্ছে, 0 ডিগ্রি সি এর অধিক তাপমাত্রা যুক্ত বাষ্পপুঞ্জের মধ্যে দিয়ে নামতে থাকে, তখন বরফ কণাগুলি বৃষ্টির ফোঁটায় পরিণত হয় এবং বৃষ্টিপাত হয়। এইভাবে বার্জেরন এবং ফিন্ডিসেন বৃষ্টিপাত হওয়ার ধারণাটা দিয়েছে। তবে তাদের কিছু সমালোচনা বা সীমাবদ্ধতা আছে, সেগুলো জেনে নেওয়া যাক। এই তত্ত্ব শুধু শীতল মেঘের জন্যই প্রযোজ্য। উষ্ণ অঞ্চল বা ক্রান্তীয় অঞ্চলের বৃষ্টিপাত যেখানে বরফকণা তৈরি হয় না, সেখানে এই তত্ত্ব অকার্যকর। তত্ত্বটিতে ধরে নেওয়া যায় যে বরফকণাগুলি মেঘে উপস্থিতই আছে, কিন্তু এই বরফকণাগুলি প্রথমে কিভাবে সৃষ্টি হয় তার কিন্তু বিস্তারিত ব্যাখ্যা দেয় না। মেঘের ভিতরে বরফ ও জলবিন্দুর পরিমাণ বা আকার পরিমাপ করা জটিল ও ব্যয়বহুল, যা এই তত্ত্বের ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি করে। তাহলে মোটামুটি এই তত্ত্বটা সম্বন্ধে জানতে পারলাম। এবারে আরও একটা আধুনিক তত্ত্ব আছে, যেটা হচ্ছে সংঘর্ষ সম্মিলন বা কলিশন কোয়ালিশন থিওরি। এই তত্ত্বটা কি হয়েছে, বরফের কেলাস তত্ত্ব বা বার্জেরন ফিন্ডিসেনের তত্ত্বের সীমাবদ্ধতার উপর নির্ভর করেই অস্ট্রেলিয়ার আবহাওয়াবিদ ই.জি. বোয়েন 1950 সালে এই তত্ত্বের অবতারণা করেন। এবার এই তত্ত্বের কিছু শর্ত আছে। এক্ষেত্রে মেঘের বেশিরভাগ অংশের উষ্ণতা হিমাঙ্কের ওপরে হতে হবে, মানে মেঘ উষ্ণ অঞ্চলের হতে হবে। মেঘের মধ্যে বিভিন্ন ব্যাসযুক্ত জলকণার উপস্থিতি থাকতে হবে। এই জলকণার ব্যাস যত বেশি হবে, তার নিম্নমুখী গতিবেগও বেশি হবে, মানে জলবিন্দুগুলোর ওজন যত বেশি হবে, ব্যাস বেশি হওয়া মানে ওজনও বেশি হওয়া, তাহলে সেটা ভূপৃষ্ঠে পতিত হওয়ার প্রবণতাও কিন্তু এক্ষেত্রে বেশি হবে। এক্ষেত্রে দুটি জলকণার মধ্যে বিপরীতধর্মী আকর্ষণ বল কাজ করবে। ই.জি. বোয়েনের মতে এই তত্ত্ব বিশ্লেষণের ক্ষেত্রে কম ঘনত্ব বিশিষ্ট পাতলা স্ট্র্যাটাস মেঘই আদর্শ বলে ধরে নিয়েছে। এবার তত্ত্বটা কি? তত্ত্ব অনুসারে উষ্ণ মেঘের ক্ষেত্রে বায়ু খুব দ্রুত উপরের দিকে উঠতে থাকায় খুব তাড়াতাড়ি সম্পৃক্ত এবং ঘনীভূত হয়ে বাষ্প জলকণায় পরিণত হয়, মানে যে বায়ুটা সম্পৃক্ত অবস্থা উপরের দিকে উঠছে তা দ্রুত ঘনীভূত হচ্ছে এবং জলকণায় পরিণত হচ্ছে। এই জলকণার আকৃতি বা ব্যাস অত্যন্ত ছোট হওয়ায় তা সহজেই বাতাসে ভেসে বেড়ায় এবং তা ঊর্ধ্বমুখী হয়ে ওপরের দিকে উঠতে থাকে। এই উপরের দিকে উঠতে থাকা জলকণা আরও অন্যান্য বিপরীত আকর্ষণধর্মী জলকণার সাথে যুক্ত হয়ে আকারে আয়তনে বৃদ্ধি পেতে থাকে। এইভাবে জলকণার ব্যাস বৃদ্ধি পেতে পেতে এমন এক পরিস্থিতিতে পৌঁছায় যেখানে কণাগুলির ব্যাস এতটাই বেড়ে যায় যে তা আর বাতাসে ভেসে থাকতে পারে না। ফলে তা ক্রমশ মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নামতে শুরু করে। অর্থাৎ এই ছবিটিতে দেখো, প্রথমে এইখান থেকে মেঘগুলো বা জলীয় বাষ্পগুলো ওপরের দিকে উঠতে থাকছে, ঊর্ধ্বমুখী সঞ্চালন হচ্ছে, সম্পৃক্ত হচ্ছে এবং অন্যান্য জলবিন্দুর সাথে যুক্ত হচ্ছে এবং আকারে আয়তনে বৃদ্ধি পেতে থাকছে এবং তা বাতাসে ভেসে থাকতে না পেরে নিচের দিকে নামতে থাকছে, এটাই বলা হচ্ছে। এবারে পরেরটা কি বলছে, বৃহৎ আকৃতির এই জলকণাগুলি যখন নিচের দিকে নামতে থাকে, তখন বায়ুর সাথে সংঘর্ষের ফলে জলকণাগুলি ছোট ছোট আকৃতিতে বিভাজিত হয় এবং বৃষ্টিপাতের সৃষ্টি হয়। 0.5 মিলিমিটারের অধিক ব্যাসযুক্ত জলকণা ভূপৃষ্ঠে বৃষ্টিরূপে পতিত হয় এবং 0.5 মিলিমিটারের কম ব্যাসযুক্ত জলকণাকে আবহাওয়াবিদ বোয়েন ঝিরঝিরে বা ঝিরিঝিরি বৃষ্টি নামে অভিহিত করেছেন, যেটাকে আমরা ইংরাজি ভাষায় ড্রিজেল বলে থাকি। এই রকম টাইপের ঝিরঝিরে বৃষ্টি এখান থেকে সৃষ্টি হয় আর কি, এইরকমভাবে সৃষ্টি হয়। এবারে এই তত্ত্বের কিছু সমালোচনা আছে। বড় জলকণাগুলি অধিক ভরের কারণে ভূপৃষ্ঠে পতিত হওয়ার আগে ছোট ছোট জলকণায় বিভাজিত হওয়ার প্রক্রিয়াটি ঘটার সম্ভাবনা অনেক কম। দুটি বিপরীতধর্মী আকর্ষণযুক্ত জলকণা খুব কাছাকাছি এলেও তাদের ভর যদি আলাদা হয়,
তাহলে তাদের মধ্যে সম্মিলন হওয়ার প্রবণতাও অনেক কিন্তু কম হবে। এই সাধারণত দুটো সমালোচনা লক্ষ্য করা গেছে। এবারে আমরা আসছি অধঃক্ষেপণ কিভাবে সৃষ্টি হয়েছে তার তত্ত্বগুলো জানার পাশাপাশি অধঃক্ষেপণের প্রকারভেদ একে কতক ভাগে ভাগ করা যায়। একে সাধারণত মোট দুটি ভাগে ভাগ করা যায়, একটিকে বলা হয় তরল রূপে এবং অন্যটিকে কঠিন রূপে বলা হয়। এবার তরল রূপেকে আমরা দুটো ভাগে ভাগ করি, ঝিরঝিরে বৃষ্টি, বৃষ্টিপাত, মানে একটা হচ্ছে ড্রিজেল আর একটা হচ্ছে রেনফল। এবার এই বৃষ্টিপাতকে মোটামুটি তিনটে ভাগে ভাগ করা হয়, পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত এবং ঘূর্ণবাদ বৃষ্টিপাত। এবং ঘূর্ণবাদ বৃষ্টিপাতকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, ক্রান্তীয় ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত। এবং অন্যটা বলেছিলাম কঠিন রূপে। এই কঠিন রূপেকে কতগুলো ভাগে ভাগ করা হয়, যেমন তুষারপাত, তুষারদানা, তুষারগুটি, স্লিট, শিলাবৃষ্টি এবং গ্লেজ। এবারে প্রতিটা ভাগ আমরা একটু একটু করে জেনে নিই। প্রথমে আসছি তরল রূপে যেগুলো আছে, ঝিরঝিরে বৃষ্টি। ঝিরঝিরে বৃষ্টি হলো এমন এক ধরনের হালকা ও ধীর গতির বৃষ্টিপাত যেখানে ছোট ছোট জলবিন্দু মাটি বা পৃষ্ঠে শান্তভাবে পড়ে। সাধারণত এই বৃষ্টি দীর্ঘ সময় ধরে অব্যাহত থাকে কিন্তু তীব্রতা কম হয়। বৈশিষ্ট্য কি? বৃষ্টিমানের পরিমাণ খুব কম হয় কিন্তু দীর্ঘ সময় ধরে স্থায়ী হতে পারে। এতে জলবিন্দুগুলো খুবই ছোট আকারে হয় এবং ধীরে ধীরে পড়ে। সাধারণত স্তরধর্মী মেঘ যেমন স্ট্র্যাটাস মেঘ থেকে এই বৃষ্টিপাত হয় এবং আবহাওয়া শান্ত থাকে। এবারে আসছে বৃষ্টিপাত। মণ্ডলে জলীয় বাষ্পের ঘনীভবনের ফলে যখন জলকণা, বরফকণা বা শিলাবৃষ্টি আকারে মাটিতে পতিত হয় তখন তাকে বৃষ্টিপাত বলে। এটি জলচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। বৈশিষ্ট্য কি হচ্ছে, বাষ্পীভবন, ঘনীভবন ও পতনের মাধ্যমে বৃষ্টিপাত প্রাকৃতিক জলের পুনর্ব্যবস্থাপনায় ভূমিকা রাখে। মানে নর্মালি যেটা আমরা জলচক্র বলি, মানে জল থেকে বাষ্পীভূত হয়ে মেঘ তৈরি হচ্ছে, মেঘ থেকে আবার বৃষ্টিপাত হয়ে সেটা জলে এসেই মিশছে। এই যে চক্রাকার আবর্তন, এটাকে অব্যাহত রাখে। তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ ইত্যাদির প্রভাব বৃষ্টিপাতের পরিমাণ ও ধরনের প্রভাব ফেলে। বৃষ্টিপাতকে মূলত তিনটে ভাগে ভাগ করা যায়, যথা পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত এবং ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত। এবারে কি হচ্ছে পরিচলনজনিত বৃষ্টিপাত, কাকে বলছে বা কি বৃত্তান্ত, এটা জেনে নেওয়া যায়। পরিচলন বৃষ্টিপাত হলো এমন এক ধরনের বৃষ্টিপাত যা তখন ঘটে যখন সূর্যের তাপে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে যায় এবং সেই উত্তপ্ত বায়ু সহ জলীয় বাষ্প উপরের দিকে উঠে ঠান্ডা হয়ে ঘনীভবনের ফলে বৃষ্টি হয়। এটি প্রধানত বিষুবীয় বা নিরক্ষীয় অঞ্চলে দেখা যায়। এক্ষেত্রে সাধারণত কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি হয়। বৃষ্টিপাত খুব দ্রুত ও ভারী হয়, তবে দীর্ঘস্থায়ী হয় না। তবে বৃষ্টিপাতের সাথে বজ্রপাত ও বিদ্যুতের চমক দেখা যায়। প্রধানত নিরক্ষীয় অঞ্চলে বা বিষুবীয় অঞ্চলে বিকেলবেলা প্রায় প্রতিদিনই এই ধরনের বৃষ্টিপাত হয় বলে একে 4 o'clock রেনও বলা হয়। এটা আমরা মোটামুটি পড়েছি বা জানি। এই বৃষ্টিপাতের ধরনগুলো আমরা সবাই কম বেশি জানি। এবার হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। শৈলক্ষেপ বৃষ্টিপাত হলো এমন এক ধরনের বৃষ্টিপাত যা পাহাড় বা উঁচু ভূমির বাধার কারণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরে উঠে ঠান্ডা হয়ে ঘনীভবনের ফলে ঘটে। এই বৃষ্টিপাত সাধারণত পাহাড়ি অঞ্চলের প্রতিবাদ ঢালে বেশি হয়। বৈশিষ্ট্য কি আছে? বায়ু পাহাড়ের ঢাল বরাবর উপরে উঠে ঠান্ডা হয়ে ঘনীভবনের ফলে এই প্রকার বৃষ্টি হয়। পাহাড়ের যে পাশে বৃষ্টিপাত হয় তাকে বলা হয় প্রতিবাদ ঢাল এবং অপর পাশে যেখানে বৃষ্টিপাত হয় না তাকে বলা হয় অনুবাদ ঢাল বা বৃষ্টির ছায়া অঞ্চল। এক্ষেত্রে একটা কথা বলি, বায়ু যখন এখান দিয়ে ওপরে উঠছে জলীয় বাষ্পপূর্ণ হয়ে, পাহাড়ের এখানে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটাতে তো পারে, কিন্তু অপর পক্ষে যখন এই মেঘটি যায় তখন তাতে জলীয় বাষ্প আর বেঁচে থাকে না, ফলে সেখানে বৃষ্টিপাত হয় না বললেই চলে। ফলে এই দিকটা হয় শুষ্ক বায়ু এবং এই দিকটা হয় আর্দ্র বায়ু। তো সেই কারণে পাহাড়ের প্রতিবাদ ঢালে বৃষ্টি হলেও অনুবাদ ঢালে কিন্তু বৃষ্টি হয় না, সেই জন্য সেখানে তৈরি হয় বৃষ্টির ছায়া অঞ্চল। এবং আরেকটি বৈশিষ্ট্য কি, এই বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হতে পারে এবং কৃষিকাজের জন্য অত্যন্ত উপকারী। নেক্সট হচ্ছে ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত। ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত হলো এমন এক ধরনের বৃষ্টিপাত যা নিম্নচাপ কেন্দ্রের চারিদিকে বায়ুর ঘূর্ণন ও সংঘর্ষের ফলে উষ্ণ ও আর্দ্র বায়ু উপরে উঠে ঠান্ডা হয়ে ঘনীভবনের মাধ্যমে সৃষ্টি হয়। এই উষ্ণ ও শীতল বায়ুস্তরের মিলনের স্থানে বেশি হয়। বৈশিষ্ট্য কি আছে? শীতল ও উষ্ণ বায়ুর সম্মিলনের ফলে বায়ু উপরে উঠে ঘনীভবন ঘটে এবং বৃষ্টি হয়। বৃষ্টিপাত একটানা ও বিস্তৃত এলাকা জুড়ে হতে পারে। এই বৃষ্টিপাত অনেক সময় প্রবল ঝড়, বজ্রপাত ও দমকা হাওয়ার সাথে ঘটে। এই ঘূর্ণিবাদজনিত বৃষ্টিপাতকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা যায়, যথা ক্রান্তীয় ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত। এবার জেনে নেওয়া যাক ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত কাকে বলছে, মানে ক্রান্তীয় ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত।
ক্রান্তীয় ঘূর্ণিঝড়জনিত বৃষ্টিপাত হলো এমন এক ধরনের বৃষ্টিপাত যা ক্রান্তীয় অঞ্চলে সাগরের উষ্ণ জলীয় বাষ্পযুক্ত বায়ু নিম্নচাপ কেন্দ্রের চারপাশে ঘূর্ণনের ফলে সৃষ্ট ঘূর্ণিঝড় থেকে হয়। এই ধরনের বৃষ্টিপাত প্রবল ঘূর্ণিঝড়ের সাথে ঘটে এবং ধ্বংসাত্মক হতে পারে। এরকম একটা উদাহরণ হচ্ছে কিন্তু আমফান। আমফান, ফণী এইগুলো হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণিঝড়জনিত বৃষ্টিপাত। এর বৈশিষ্ট্য কি? এটি প্রধানত উষ্ণ সমুদ্রপৃষ্ঠের উপর নিম্নচাপ সৃষ্টি হলে হয়। প্রবল বায়ুচাপের পার্থক্যের ফলে বাতাসে ঘূর্ণায়মানের আকারে কেন্দ্রে ছুটে আসে, মানে বাতাস ঘূর্ণায়মান হয়ে মানে ঘুরতে ঘুরতে কেন্দ্রের দিকে ছুটে আসে এবং উপরে উঠে ঘনীভবন ঘটায়। এই বৃষ্টিপাতের সাথে ঘূর্ণিঝড়, ধমকা হাওয়া, বজ্রপাত এবং প্রবল জলোচ্ছ্বাস থাকে। এটি বিস্তীর্ণ এলাকা জুড়ে দীর্ঘ সময় ধরে ভারী বৃষ্টিপাত ঘটায় এবং ভয়াবহ ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। এবারে আসছে নাতিশীতোষ্ণ ঘূর্ণিপাতের বৃষ্টিপাত। নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়জনিত বৃষ্টিপাত হলো এমন এক ধরনের বৃষ্টিপাত যা নাতিশীতোষ্ণ অঞ্চলে উষ্ণ ও শীতল বায়ুর সংমিশ্রণে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিপাতের কারণে ঘটে। এই ঘূর্ণিপাতের কেন্দ্রে উষ্ণ বায়ু উপরে উঠে ঘনীভবন ঘটায় এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টিপাত হয়। বৈশিষ্ট্য কি আছে? এই নাতিশীতোষ্ণ অঞ্চল বা মধ্য অক্ষাংশ অঞ্চলে ঘটে। উষ্ণ ও শীতল বায়ুস্তরের মিলনে ফ্রন্ট বা সীমানা তৈরি হয় যা বৃষ্টিপাতের কারণ হয়ে দাঁড়ায়। দেখো এইখানে এটা হচ্ছে উষ্ণ বায়ু এবং এটা হচ্ছে শীতল বায়ু, সে তাই বরাবর একটা এরকম ফ্রন্ট বা সীমান্ত তৈরি হয়, যেটা ডিসকন্টিনিউয়াস স্ট্রেট লাইনে দেখানো হয়েছে। এটা সীমান্ত, এখানে উষ্ণ বায়ু আছে, শীতল বায়ু আছে। এটা একে অপরের দিকে আসতে থাকে, মানে শীতল বায়ু উষ্ণ বায়ুর দিকে যেতে চায়, উষ্ণ বায়ু শীতল বায়ুর দিকে আসতে চায়। তার ফলেই ঘূর্ণনের সৃষ্টি হয় এবং এই কারণেই নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়জনিত বৃষ্টিপাতের সৃষ্টি হয়। এই বৃষ্টিপাত সাধারণত দীর্ঘস্থায়ী ও প্রশস্ত অঞ্চলে বিস্তৃত হয়। এটি সাধারণত ঋতু পরিবর্তনের সময়, যেমন বসন্ত বা শরতে বেশি দেখা যায়। এবারে আমরা আসছি কঠিন রূপে যেগুলো পড়ছিল সেইগুলো অধঃক্ষেপণ, সেই কঠিন রূপের অধঃক্ষেপণের বিভিন্ন পার্টগুলোতে, মানে তুষারপাত। তুষারপাত হলো এমন একটি প্রাকৃতিক প্রক্রিয়া যখন বায়ুমণ্ডলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেলে জলীয় বাষ্প সরাসরি বরফকণায় পরিণত হয়ে মাটিতে পড়ে। এটি মূলত শীতপ্রধান অঞ্চল ও পাহাড়ি এলাকায় ঘটে। বৈশিষ্ট্য কি? তাপমাত্রা হিমাঙ্ক বা তার নিচে থাকতে হবে। মেঘে জলীয় বাষ্প সরাসরি বরফ কণায় রূপান্তরিত হয়ে মাটিতে পড়ে। এটি সাধারণত হালকা সাদা রঙের হয়ে থাকে এবং জমে পুরু বরফের স্তর তৈরি করে। এই বরফের স্তর যদি চলমান অবস্থায় থাকে তখন তাকে আমরা হিমবাহ বলে থাকি সাধারণত। নেক্সট হচ্ছে কি? তুষার দানা বা তুষার গুটি। তুষার দানা বা তুষার গুটি হলো অত্যন্ত ছোট, সাদা ও অপারদর্শী তুষারের কণা, মানে এপাশ থেকে ওপাশ দেখা যায় না সেই রকম টাইপের তুষার কণা, যা আকাশ থেকে শান্তভাবে পড়ে। এগুলো দেখতে অনেকটা বৃষ্টির ফোঁটার মতো হলেও বরফ তৈরি এবং জমাটবদ্ধ অবস্থায় থাকে। বৈশিষ্ট্য কি আছে? তুষার দানাগুলির ব্যাস 2 মিমি থেকে 5 মিলিমিটারের মধ্যে হয়। তুষার দানাগুলি খুবই ছোট ও চ্যাপ্টা বা লম্বাটে আকৃতির হতে পারে। এটি সাধারণত কিউমুলোনিম্বাস বা কিউমুলাস গোত্রের মেঘ থেকে পতিত হয়। এবারে আসছে স্লিট। স্লিট হলো একটি বৃষ্টিপাতের ধরন যেখানে তরল জলবিন্দু বা বৃষ্টির ফোঁটা মাঝপথেই তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় জমে ছোট ছোট বরফের দানায় পরিণত হয়। অর্থাৎ এটি তরল ও কঠিন উভয় অবস্থার মধ্যবর্তী এক ধরনের বরফ বৃষ্টি। বৈশিষ্ট্য কি? তুষার দানাগুলির ব্যাস 5 মিলিমিটারের মধ্যে হয়। উপরের স্তরে তুষার গলে জলবিন্দু হয় এবং নিচের স্তরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় তা আবার জমে যায়। তুষার দানাগুলি একে অপরের সাথে জমাটবদ্ধ হয়ে বরফের গুটি বা আইস প্যালেট তৈরি করে। এটাই হচ্ছে বৈশিষ্ট্য। নেক্সট আসছে শিলাবৃষ্টি। শিলাবৃষ্টি হলো এমন এক ধরনের বৃষ্টিপাত যেখানে আকাশ থেকে কঠিন বরফের গোলাকার বা অমসৃণ টুকরো মাটিতে পড়ে। এটি সাধারণত বজ্রযুক্ত কিউমুলোনিম্বাস মেঘ থেকে সৃষ্টি হয় এবং তীব্র বজ্রপাত ও ঘূর্ণবায়ুর সঙ্গে ঘটে। বৈশিষ্ট্য কি? এটা এটা হচ্ছে কালবৈশাখীতেও আমরা দেখেছি যে শিলাবৃষ্টি হতে আর কি। বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত গোল বা অমসৃণ হয় এবং আকারে ছোট থেকে বড় যে কোনো আকৃতির, মানে বিষম আকৃতির হতে পারে। শিলাবৃষ্টি কৃষি, ঘরবাড়ি ক্ষতি করতে পারে কারণ বরফের আকৃতি বেশ ভারী ও কঠিন হয়ে থাকে। এটি সাধারণত বজ্রযুক্ত কিউমুলোনিম্বাস মেঘ থেকে সৃষ্টি হয়। এবার আসছে গ্লেজ। গ্লেজ হলো এক ধরনের জমাটবদ্ধ বরফের স্তর যা অতি শীতল, মানে সুপার কুলড জলবিন্দু মাটিতে বা কোনো বস্তুতে পড়ে সঙ্গে সঙ্গে জমে গিয়ে স্বচ্ছ বরফের আবরণ তৈরি করে। এটি ব্ল্যাক আইস নামেও পরিচিত। বৈশিষ্ট্য কি? এক্ষেত্রে সাধারণত মসৃণ
শক্ত ও প্রায় স্বচ্ছ বরফের স্তর তৈরি হয়। অতি শীতল জলবিন্দু যা ভূমি বা বস্তুর ওপর পড়ে সঙ্গে সঙ্গে জমে যায়। এটি অত্যন্ত পিচ্ছিল হওয়ায় রাস্তাঘাটে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় এবং পরিবহন ব্যাহত করে। তো এই রকম টাইপের বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম, আমরা অধঃক্ষেপণ সম্বন্ধে অনেকটাই জানলাম। তো এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমরা এগুলো মোটামুটি বুঝতে পেরেছি। আশা করছি তোমরাও বুঝতে পেরেছো। তো আগামী যে ভিডিও আসছে সেই ভিডিওতে আমরা নতুন কিছু আলোচনা করব, তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিওতে আবার আমরা অন্য কিছু জিনিস আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল ও পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। থ্যাংক ইউ। ভিজিট এগেন।